This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই সিউড়ির খবরে চোখ রাখবো। জমি বিবাদ জানা যাচ্ছে এবং এই জমি বিবাদের রণক্ষেত্র হয়ে ওঠে বীরভূমের সিউড়ির মিনিস্টিল বলে একটি জায়গা। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে সেখানে দুষ্কৃতীরা দাপাদাপি চালায়, দুষ্কৃতীরা সেখানে রোয়াব দেখায়, সেখানে এলাকার মানুষজন তাদেরকে তাড়া করে। তাদের সেই সময় পুলিশ আসে, পুলিশকে দেখে ওই এলাকার মানুষজনই আবার ক্ষেপে যায়, পুলিশের ওপর হামলা চালায়। এক প্রকার বলবো শুধু হামলা বলে থেমে যাওয়া যাবে না, তার কারণ ছবিতে আপনারা দেখতে পেরেছেন আইসির কলার ধরে টানাটানি, আইসির কলার ধরে টান, এবং এরা তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানতে পারা যাচ্ছে এদের পরিচয়। ইতিমধ্যেই 8 থেকে 10 জনকে আটক করা হয়েছে, তল্লাশি চালাচ্ছে এলাকায় পুলিশ। বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়, কিছুক্ষণ আগে আটক করা হয় বলা ভালো জিজ্ঞাসাবাদের জন্য। এই মুহূর্তে এলাকায় ত্রাসের একটা আবহ রয়েছে, এলাকা পুরুষ শূন্য হয়ে গিয়েছে, সবাই ভয়ে পালিয়ে গিয়েছেন। এই মুহূর্তে নিরাপত্তা বলয় বেষ্টনী এলাকায়। এই মুহূর্তে এলাকার ছবিটা আমি একবার দেখবো আমার সহকর্মী হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, এই মুহূর্তে সিউড়ির এই মিনিস্ট্রিল এলাকা কি ছবি দেখা যাচ্ছে? কারণ কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে পুলিশি প্রহরায় সেখানে। মানে সেই ছবিটাও কিন্তু সেই একই ছবিটা আমার ঠিক ডান দিকে, সেই ছবিটা দেখাবার চেষ্টা করব। শুধুমাত্র কিন্তু পুলিশ কর্মীরা রয়েছে, গাড়ি রয়েছে, এলাকার মানুষ কিন্তু কার্যত সেখানে নেই, একটাও এলাকার মানুষ নেই। শুধু এই আবার বাঁদিকে ছবিটা দেখাবার চেষ্টা করব। যত দূর চোখ যায় এখান থেকে হাই রোড যে NH40 রয়েছে, সেটা এখান থেকে প্রায় 200 থেকে 300 মিটার। তত দূর যতগুলো বাড়ি রয়েছে, এই 200-300 একটা বাড়িতেও কিন্তু মানুষ এই মুহূর্তে যারা রয়েছেন তারা মহিলা, তারা কিন্তু বাড়ির মধ্যেই ঢুকে রয়েছে। ছবিটা দেখার চেষ্টা করব। পরপর যে বাড়ির গেট, সেই গেট কিন্তু একেবারে কোনোটা ভেতর দিকে তালা মারা রয়েছে, কোনোটা বা তালা বন্ধ করা অবস্থাতেও নেই, বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন গ্রেপ্তারের ভয়ে, কোনোটাতে বা বাইরে থেকে তালা মেরে দিয়ে পালিয়ে গিয়েছেন। বাড়ির বাইরে যে গবাদি পশু বা যে সমস্ত পশু টশু রয়েছে যা পালন করেন, সেগুলি কিন্তু সেই অবস্থাতে দিয়ে চলে গিয়েছিল। এবং যা বাইক, সেই ছবি দেখতে পেলে একটু আগে, থেকে 25টি বাইককে বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। যেই সমস্ত গ্রামবাসীরা এসেছিল পুলিশের ওপর যখন হাত দেওয়া হচ্ছিল, তখন যারা গ্রামবাসীরা ছিলেন প্রায় 100 থেকে 150 কি আরও বেশি সংখ্যা থাকতো, তাদের প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করবে। আর সে কারণেই কিন্তু একের পর এক বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে পক্ষ থেকে, এবং আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে, পুরুষ মহিলা নির্বিচারে তাদের গ্রেপ্তার করা হয়। কারণ পুলিশের যখন হামলা চালানো হয়েছে, পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছিল, তখন পুরুষরা ছিলেন, পাশাপাশি গ্রামের মহিলারাও ছিলেন। আর সে কারণেই কিন্তু সবাইকে ধরপাকড় চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি, কার্যত এই যে গ্রাম নহদৌড়ি গ্রাম মিনিস্ট্রি থেকে সংলগ্ন, সেই কিন্তু একেবারে পুরুষ শূন্য হয়ে রয়েছে। 2-1টি বাড়িতে শুধুমাত্র 2-1জন মহিলা রয়েছেন, তারাও কিন্তু কার্যত ভয়ে গুটি সুটি দিয়ে রয়েছেন। কখনো কখনো হয়তো জানলার বাইরে দিয়ে উকি মেরে দেখছেন যে বাইরের পরিস্থিতি এখন কি রয়েছে। ক্যামেরার সামনে তারা আসতে চাইছেন না, তারা বাইরে আসতে চাইছেন না, একেবারে কার্যত ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। এবং এই যে মিনিস্ট্রিল এই যে গ্রাম নহদৌড়ি গ্রাম, এর আগেও কিন্তু খবরের শিরোনামে এই গ্রাম উঠে এসেছে, বারবার উত্তপ্ত হয়েছে। সিউড়ি শহর সংলগ্ন একটি গ্রাম এইভাবে উত্তপ্ত হতে পারে, সেটা কিন্তু এই জায়গাতেই আমার প্রশ্ন হিমাদ্রি তোমার কাছে, যে বারবার একই জায়গা উত্তপ্ত হচ্ছে কেন? দেখো, জমি বিবাদ নিয়ে এই গ্রামের একটা লড়াই, সেটা কিন্তু দীর্ঘদিনের। আর আজকেও কিন্তু সেই জমি বিবাদ নিয়েই কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল দুষ্কৃতীরা, এবং তাদের সাথে তৃণমূলের একটা অংশ গ্রামবাসীরা, তারা কিন্তু তাদেরকে আটক করে এবং প্রথমে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। তাদের অভিযোগ যে হাতে নাতে তারা ধরা পড়েছে, তারপর তাদেরকে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। তারপর পুলিশ যখন রিকভার করতে আসে তাদের, তখন তাদের বক্তব্য এটাই ছিল যে বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে, আগ্নেয়াস্ত্র নিয়ে যখন আসছে পুলিশ কেন কিছু করছে না, আগের থেকে কি পুলিশের কাছে খবর থাকছে না? তাহলে এই কথা তারা কিন্তু বলছিল, পুলিশকে বারবার জানিয়ে লাভ হচ্ছে না। তারপরেই কিন্তু তারা কথাবার্তা হতে একদম সেই অভিযোগ তাদের মুখ থেকে আমরা শুনবো। তারা সেখানে বলছেন, সেখানকার মানুষজন তারা বলছেন যে বারবার পুলিশকে জানিয়েও কোনো রকম তারা সুরাহা পাচ্ছেন না, ফলে এতটা ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। কি বলছেন এক্স্যাক্টলি তাদের মুখ থেকে শোনাই দর্শকদের। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। ওরা দিন দুপুরে অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে, আমরা বাঁচবো কোথায় যাব? যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কী করে সেফ থাকবো? ওরা একজন আছে মালু আনসারি, একজন আছে কুটু আনসারি, ইয়াসিন আনসারি, বাবু আনসারি, এবং কি ওদের দিকে ইন্ধন দিচ্ছে ইকবাল, জাহিদ, কুতুবুদ্দিন। ওরা 3 জন অগ্নিঅস্ত্র নিয়েছিল, এই দিন দুপুরে চালিয়েছে, মিস হয়ে গেছে, তারপরে পেপার স্প্রে করেছে ওদের দিকে।
রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন? তৃণমূল জমানায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এমন মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। কি বলছেন জগন্নাথ, শোনাবো আপনাদের। আমি সিউড়ির ছেলে, আজ আমার মন বড় পুলকিত। এই মনে হচ্ছে যেন সিউড়ির একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো। এটা নিউ ইয়র্ক কেমন মনে হচ্ছে যেন। নিউ ইয়র্কে যেমন রোজ শুট আউট হয়, সিউড়ি শহরেও তার আশপাশে রোজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠক থেকে সিউড়ি, মোহাম্মদ বাজার, দুবরাজপুর এইসব থানাগুলির আইসিদের সরাসরি চেতাবনী দিয়েছিলেন এবং তার প্রতিফলন সিউড়ির মাটিতে আপনারা দেখছেন। আইসির কলার ধরে দুষ্কৃতীরা রিভলভার উঁচিয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ তৃণমূল কংগ্রেস, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ ত্রিভুজ হয়ে যখন একসাথে কাজ করবে তখন তার পরিমাণ একে অপরের ঘাড়ে চড়ে বসবে। আজকে যে আইসি যে তৃণমূলী গুন্ডাদের দিয়ে বালিঘাট বেআইনি কয়লা ওভারলোডিং চালায়, আজকে সেই দুষ্কৃতীরা তার কলার ধরছে, তার কলার ধরে তাকে রিভলভার ধরছে। এটাই তো পরিণাম। অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখ, তিনি আবার বলছেন এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই, এটা পারিবারিক ঝামেলা। শুনুন কি বলছেন কাজল শেখ। এটা একটা পারিবারিক ঝামেলা। বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি, এখানে রাজনীতির কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সিউড়ির পাশে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য। এবার দেখতে হবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। তৃণমূল একটা বড় পরিবার, আমি বলবো না তৃণমূল দলের সমর্থক নয় বা তৃণমূল দলের সদস্য নয়, হতে পারে তারা তৃণমূল হতে পারে, কিন্তু তৃণমূল একটা বৃহৎ পরিবার, সেই পরিবারের মধ্যে ঝামেলা ঝগড়া হতেই পারে। কিন্তু আজকের দিনে যে ঘটনা ঘটেছে সেটা একটা পারিবারিক ঝামেলা। ডিজি বাহিনীকে নির্দেশ দিয়ে বলেছিলেন দুষ্কৃতীরা একটা গুলি চালালে 4টে গুলি চালাতে, আর সিউড়ির ঘটনার পর বলা উচিত একটা চড় খেলে আমরা 4টে চড় মারবো। ঠিক এভাবেই কটাক্ষের সুরে মন্তব্য অধীররঞ্জন চৌধুরীর। পুলিশের ডিজি সাহেব তো মাঝখানে পুলিশকে গুলি করে মারার জন্য উত্তর দিনাজপুর গেলেন, তাকে আসামিকে বাংলাদেশ ঢোকার আগে গুলি চালিয়ে হত্যা করে দিলেন। তো সিউড়িতে তার দায়িত্ব পুলিশকে যারা মারছে 1 চড় তাদেরকে 4 চড় মারা। আমরা চাইবো পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী যেন কোনোভাবে অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়। যদি পুলিশ বাহিনী লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আক্রান্ত হয়, তাহলে পুলিশ বাহিনীর মনোবল তলানিতে ঠেকবে। পুলিশ বাহিনীর মনোবল যদি তলানিতে চলে যায় তাহলে এ সমাজের আগামী দিনের জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। অনেকেই বলছেন নয়া বীরভূমের এটা কালচার, এই রেশ এটা। এর আগে এই বিষয়ে দেখা গিয়েছিল, শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডল কোটানকোট বীরভূমের বাঘের কণ্ঠে, কারণ তিনি প্রকাশ্য সভা থেকে পুলিশকে বোমা মারার নিদান দিয়েছিলেন। সেদিনের কথা অনেকেই স্মরণ করছেন, তাই আমরা আরেকবার স্মরণ করি সেদিনের কথা। কি বলেছিলেন তিনি আপনাদের শোনাই। নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন। এটাই কিন্তু আমি বলতে এসছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে কোন নির্দল প্রার্থীকে ভোট নয়, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি প্রকাশ্য সভা থেকে সেদিন পুলিশকে বোমা মারার নিদান দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে আপনারা 6টি আলাদা আলাদা ভিজুয়াল দেখছেন, বর্ণনার অপেক্ষা রাখে না। ইংরেজবাজার, দুলাল সরকারকে গুলির ঘটনা, কালিয়াচকের ছবি দেখাচ্ছি, মানিকচকের ছবি দেখাচ্ছি, বজবজ, ভাঙর, সিউড়ি, আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি আজকের ছবি, ভাঙরের ছবি আপনারা দেখছেন, বজবজের একটার পর একটা এ রাজ্যে বিভিন্ন প্রান্তে গুলি চালানোর ঘটনা, বন্দুক হাতে দাপাদাপি, কখনো ভলিবল টুর্নামেন্ট সূচনা করতেও গুলি ছুটতে পিছপা হচ্ছে না কেউ বা কারা। অন্যদিকে গতকালই আপনাদের আমরা দেখাচ্ছিলাম নৈহাটিতে, সেখানে আবার গুলি চালিয়েছে যারা, তারা বলছে যে মজা করে যদি এই ঘটনা ঘটানো যায় তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন ওঠে। একটার পর একটা এই ধরনের ঘটনা এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, উত্তর থেকে দক্ষিণ,
দিকে দিকে বুলেট রাজ। নতুন বছরের শুরুতে 2রা জানুয়ারি মালদার তৃণমূলের জেলা সহসভাপতিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তার 12 দিন কাটতে না কাটতে ওই জেলারই কালিয়াচকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলে। মানিকচকে ভলিবলের টুর্নামেন্টের সূচনাতে গুলি চলে। কয়েকদিন আগে বজবজে প্রকাশ্যে গুলি করা হয় তৃণমূল নেতাকে। ভাঙড়ে গুলি চলে। তার রেশ কাটতে না কাটতে আবারও প্রকাশ্যে বন্দুক হাতে দাপাদাপি। বীরভূমের সিউড়িতে শুধু দাপাদাপি নয়, আইসির কলার চেপে ধরে আইনকে বুড়ো আঙুল দেখানো। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, আপনাদের শোনাবো আরো একবার। দুটো কথা আছে এই ব্যাপারে, যে এই যে যেই পুলিশ অফিসারের উপর গায়ে হাত তুললো, এদের স্পর্ধা কতটা বেড়ে গেছে সেটা হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, এরকম ধাক্কাধাক্কি আসামি ধরার সময় অনেক সময় হয়, এটা কিন্তু ফ্যাক্ট। এটা আমাদের সময় যখন আমরা রেগুলার সার্ভিসে ছিলাম কিন্তু পুলিশকে মারধর করা এটা হতো না, কিন্তু কিংবা অনেক জায়গায় হতো। কিন্তু যারা দেখুন এই যারা করছে তারা তো বেসিক্যালি ক্রিমিনাল, কোনো না কোনো দলের তো বটেই, কিন্তু তাদের বেসিক পরিচয় তারা ক্রিমিনাল। আসলে এতক্ষণ আপনাদের গুলি বন্দুক দেখাচ্ছিলাম না, শুধু গুলি বন্দুকে থেমে নেই, বোমাও রয়েছে। এবার বোমায় এক গৃহবধূর হাত উড়ে গিয়েছে। নদিয়ার কালিয়াগঞ্জে পড়ে থাকা বোমা সরাতে গিয়ে বিস্ফোরণ, ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে গৃহবধূর হাত। কটূক্তির প্রতিবাদ করেছিলেন নাকি তিনি, সেই কারণে বাড়িতে বোমা রেখে যাওয়া হয় এমনটা অভিযোগ। কি এক্স্যাক্টলি অভিযোগ আমি জানবো আমার সহকর্মী মহাদেবের কাছ থেকে। মহাদেব, কি জানা যাচ্ছে? দেখো, 18 বছরের মহিলাকে মাঝে মধ্যেই কটূক্তি করতো এবং বিভিন্ন ধরনের প্রস্তাব দিত। সেই কুপ্রস্তাবে রাজি না হয় প্রতিবাদের জেরেই কিন্তু বিতর্ক তৈরি হয় এবং বিবাদ তৈরি হয়। আর সেই বিবাদের জেরে বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল, বোমাবাজি ঘটনাও ঘটেছিল। আজকের যে ঘটনা, সেই ঘটনা হচ্ছে পাশে একটি সকেট বোমা রাখা ছিল, সেই বোমাটি তিনি সরিয়ে ফেলতে গেলে ওই মহিলা যখন ওই বোমাটি অন্যত্র ফেলতে যায় তখনই কিন্তু বিস্ফোরণ ঘটে যায় এবং বিস্ফোরণ ঘটে গিয়ে আঙুল উড়ে যায়। 5টা আঙুল ক্ষত হয়, তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। যেটা দেখো জানা যাচ্ছে যে কয়েকদিন ধরে এই অশান্তির জেরে যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং এই ঘটনার পর কিন্তু কালীগঞ্জ থানা পুলিশ, তারা কোথায় এখন যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তরা কোথায়? এই ঘটনার তদন্ত শুরু করলে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাদের নামে কোন রকম লিখিত অভিযোগ কি এখনো পর্যন্ত দায়ের করা হয়েছে? দেখো, এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে সেটি তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার শারীরিক চিকিৎসা করা হচ্ছে এবং তারই মধ্যে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা যায়। ধন্যবাদ মহাদেব। এই রাজ্যে এখন গোলা, বোমা, গুলি, বন্দুক খোলামকুচি হয়ে গিয়েছে। এই ঘটনা আরো একবার তা প্রমাণ করছে। নদিয়ার কালীগঞ্জ এলাকায় বোমায় হাত উড়ে গেল এক গৃহবধূর, সেই ছবি আপনারা দেখছেন। 8ম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ফেব্রুয়ারির 5 তারিখ এবং 6 তারিখ হতে চলেছে এবং এই নিউ টাউনে 5 এবং 6 তারিখ BGBS এর আসর বসবে বলে আমরা জানি। এবারে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছে 20টি দেশ। এবারের সম্মেলন থেকে AI হাব তৈরির ঘোষণার কথা রয়েছে ITC ইনফোটেকের। একই সঙ্গে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর, বস্ত্র, চর্মশিল্পেও বিশেষ নজর দিতে চলেছে রাজ্য। একাধিক মৌ স্বাক্ষরিত হবে, কিন্তু কত শিল্প আসবে, কত কর্মসংস্থান হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কথা বলার অপেক্ষা রাখে না। ঠিক যেভাবে ঘটা করে ঘোষণার পরেও এখনও অনিশ্চিত তাজপুরে গভীর সমুদ্র বন্দরের ভবিষ্যৎ। এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা পাবো, কিন্তু এই মুহূর্তে আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীক্ষার সঙ্গে আমি কথা বলবো। দীক্ষা সরাসরি রয়েছেন নবান্ন থেকে আমার সঙ্গে। দীক্ষা, এই BGBS যতবারই হয়, এবার 8ম 8, তো প্রত্যেকবারই স্বপ্ন, সে স্বপ্নের বাস্তবায়ন, বেশ কিছু আশার আলো জ্বলতে থাকে। এবারও তার অন্যথা হয়তো হবে না, প্রশ্নও রয়েছে এবার কোন কোন বিষয়গুলো স্পেসিফিক বিশেষ নজর? দেখো, 5 এবং 6 তারিখে যে BGBS হতে চলেছে তার জন্য যে শিল্পের সঙ্গে যুক্ত দপ্তরগুলিকে বলা হয়েছে তাদের কত বিনিয়োগ হতে পারে, তাদের কোন কোন সেক্টরে বিনিয়োগ হতে পারে এবং কোন কোন সেক্টরে তাদের মৌ স্বাক্ষর হতে পারে, সেগুলোর একটা তালিকা তৈরি করতে এবং চূড়ান্ত সেটা হবে হয়তো 4 তারিখে, আমরা যেটা জানতে পারছি প্রশাসনিক সূত্রে। তার মধ্যে বিশেষ করে AI হাব তৈরির কথা বলা হচ্ছে এবং AI হাব তৈরি হবে পরিকল্পনা, সেটাও নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি যেমন বস্ত্র, চর্মশিল্প থেকে সেমিকন্ডাক্টর, যেটা ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে
আমেরিকার কথা হয়ে গিয়েছিল যে তারা মিলে সেমিকন্ডাক্টর তৈরি করবে, সেটা তো একটা রয়েছে। কিন্তু যে বিষয়টি সবথেকে ভাবাচ্ছে যে 2013-14 সালে যে তাজপুর গভীর সমুদ্রবন্দর হবার প্রাথমিক ধাপের আলোচনাটা শুরু হয়েছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2022 সালে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা গ্লোবাল টেন্ডার দেখা হয়েছিল, সেখানে আদানি গ্রুপ এটার পেয়েছিল, টেন্ডারে তারা ডাক পেয়েছিলেন এবং তাদের হাতে লেটার অফ ইন্টেন্টও তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022-এর বিজয় সম্মেলনীতে। কিন্তু 2023-এ যে বিজিবিএস হয়েছিল 2024 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি উত্থাপন করেছো দীক্ষা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্ন শুধু তোমার আমার নয়, এই প্রশ্ন সেখানকার মানুষজনেরও, গোটা রাজ্যবাসীর। তাজপুরের মানুষজন কি ভাবছে? আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে তাজপুরেই রয়েছে। কনিষ্ক, তাজপুরে হাব তো হবে হয়তো, কিন্তু তাজপুরের সমুদ্র বন্দর যে অনিশ্চিত। দেখো শুভ, একদমই তুমি যেমনটা প্রশ্ন তুললে এবং দীক্ষাও যেমনটা বললো, তাজপুরে কার্যত সমুদ্রবন্দর অনিশ্চিত। কারণ আমি তোমাকে একটা ছবিটা দেখাই, এই পেছনেই রয়েছে তাজপুর পোর্টের যে সাইড অফিস, সেই সাইড অফিস কিন্তু দীর্ঘদিন আগেই খোলা হয়েছে এবং এই সাইড অফিসে বেশ কয়েকবার আদানি গোষ্ঠীর লোকজন তারা এসছেন, রাজ্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তারাও এসেছেন, সাইট ভিজিট হয়েছে, সয়েল টেস্ট হয়েছে, একাধিক বিষয় কিন্তু পরিধি তারা কিন্তু বিগত দিনে দেখে গেছেন। মূলত যেটা কথা ছিল যে এই তাজপুর যে পোর্ট গভীর সমুদ্র বন্দর হবে, অন্তত কিনারা থেকে 5 কিলোমিটার গভীর সমুদ্রে তাদের যেটা বেস পয়েন্ট হবে, কিন্তু অনুসারী শিল্প থেকে শুরু করে একাধিক বিষয়, সেই বিষয়গুলো তৈরি করতে গেলে কিন্তু এখানে জমি লাগবে। আর তাজপুরের বা এই শঙ্করপুর এই মেরিন ড্রাইভ লাগোয়া জায়গায় বেশিরভাগ রয়েছে কিন্তু মালিকানাধীন জমি। আর এই মালিকানাধীন জমি নিয়ে পোর্ট তৈরি করতে গেলে তার আনুসারী শিল্প সহ একাধিক বিষয়ের কথা মাথায় রেখে দেখা যাচ্ছে প্রায় 90% জমি কিন্তু রায়ত রয়েছে। ফলে সেই জায়গায় সরকারকে এই 90% জমি কিনে শিল্পপতি। বেশ, তার মানে তুমি যা বলছো, আমি যদি ওয়ান লাইনার করি, একটা জটিলতা রয়েছে, সেই জটিলতা যদি কাটানো যায় তাহলে আশার আলো আসবে। আমি দীক্ষার কাছে ঠিক এই প্রশ্নটা নিয়ে যাবো খুব সংক্ষেপে। এই জটিলতা কাটানোর জন্য তাজপুরের ক্ষেত্রে বলছি স্পেসিফিক্যালি, এবার বিজিবিএসে বিশেষ উদ্যোগ, বিশেষ আলোচনা হওয়ার সম্ভাবনা কি আছে? দেখো, তাজপুর নিয়ে যে সম্ভাবনা আলোচনা হবে সেটা মুখ্যমন্ত্রী সম্প্রতি একটা ডুমুর জলের অনুষ্ঠানে বলেছিলেন যে গ্লোবাল ফ্লোটিং টেন্ডার করবেন তিনি আবারও বলেছেন, এই বছরেই বলেছেন জানুয়ারি মাসে ডুমুর জলের একটা অনুষ্ঠানে গিয়ে। অর্থাৎ আবার যে সেটা নিয়ে টেন্ডারের যে একটা গল্প আসবে সেটা জানাই যাচ্ছে, কারণ তাজপুর কিন্তু একটা বড় শিল্প, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2,500 কোটি টাকা বিনিয়োগ হবে এবং 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এই 1 লক্ষ মানুষের কর্মসংস্থান কিন্তু একটা বড় বিষয়। কবে হবে, সেই দিকে কিভাবে হবে, সেই যাবতীয় প্রশ্ন আরো একবার উঠছে। আপাতত ধন্যবাদ জানাই তোমায় দীক্ষা, ধন্যবাদ জানাই কনিষ্ককে। কিন্তু এরকম যখন পরিস্থিতি তৈরি হয় তখন বিরোধীরা বেশ কিছু প্রশ্ন তোলেন, তারা কি বলছেন এই বিষয়ে, এবার সেটা শোনাবো আপনাদের। এই সরকার থাকলে জুরাসিক পার্ক থেকে ডাইনোসর আবার আপনার আমার রাজ্যে রাষ্ট্রে ঘুরে বেড়াতে পারে, পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে। এই সরকার থাকলে তাজপুর বন্দর দেখতে হবে। হ্যাঁ, এই মূর্খ, এমন একটা মূর্খ সারা ভূভারতে আর একটাও পাবে। এখানে যারা একটা আপনার চানি করাতে পারে না, কুম্ভ তো ছেড়ে দিন, যারা মকরের সংক্রান্তির চান করানোর জন্য যারা লোক টানতে পারে না, তারা এই ধরনের তাজপুর বন্দর করবে, কি যে বলেন। বাংলা একটা কথা আছে, অষ্টরম্ভা। এই সরকার ব্যবসা বাণিজ্য শিল্প স্থাপনের ক্ষেত্রে অষ্টরম্ভা। একটা পর একটা সম্মেলন হয়েছে, ঘোষণা হয়েছে, এখান থেকে স্পেন পর্যন্ত ঘোষণা হয়েছে, তারপরে একটাও তো দেখা গেল না।